হ্যালো এভরিওয়ান। আজকে আমরা মাধ্যমিক যে টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, তার বিভিন্ন যে শর্ট প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকের দাবি আছে এই ব্যাপারে যে টেস্ট পেপারের শর্ট প্রশ্নগুলো যদি করে দেওয়া হয় তাহলে ভালো হয়। তো সেই শর্ট প্রশ্নের উপরে পেজ ধরে ধরে ভিডিও বানানো হবে। তোমরা তার জন্য পেজটাতে লক্ষ্য রাখো অবশ্যই। এখানে আমরা আজকে যে পেজটার শর্ট প্রশ্নগুলো করব সেগুলো হচ্ছে পেজ নাম্বার 18, এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 18 এর শর্ট প্রশ্নগুলো করব আজকে। এখানে আমাদের মাধ্যমিক পরীক্ষাতে টোটাল 36 নম্বরের শর্ট প্রশ্নের উত্তর দিতে হয় ম্যাথমেটিক্সের। সেই 36 নম্বর শর্ট প্রশ্নের মধ্যে প্রথমে 1 নম্বরের প্রশ্ন থাকে 16 নম্বর, আর 20 নম্বরের থাকে 2 নম্বরের প্রশ্ন, টোটাল 36 নম্বর। 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে থাকে এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ। এই টোটাল মিলে 16 নম্বরের প্রশ্ন পড়ে, সেগুলো আমরা প্রথমে আগে আলোচনা করব, তারপরে 2 নম্বরের প্রশ্ন পরবর্তীকালে করব। এখানে এমসিকিউ যে 6টা থাকে প্রশ্ন, 6টাই করতে হয়, 1 নম্বর করে থাকে। সত্য মিথ্যা 6টা থেকে 5টা করতে হয়, 5 নাম্বার। আর শূন্যস্থান পূরণ 6টা থাকে, 6টার মধ্যে যে কোনো 5টা করতে হয়, 5 নাম্বার। তাহলে 5 5 10 হচ্ছে 16 নাম্বার শর্ট প্রশ্ন আমাদের থাকে। শর্ট প্রশ্নগুলো ক্ষেত্রে খুব বেশি লেখার প্রয়োজন নেই, এমনকি এই শর্ট প্রশ্নগুলো শুধু উত্তর লিখলেই কিন্তু নাম্বার পাওয়া যাবে। রাফে যেখানে খুশি ক্যালকুলেশন করে উত্তরটি লিখে দিলেই নাম্বার পাওয়া যাবে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সেমনটি নয়। সেক্ষেত্রে কি করতে হয়, সমাধানটা করে দেখাতে হয় এবং তারপরে উত্তর লিখতে হয়, তবেই 2 নম্বর পাওয়া যায়। সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আমরা দেখব যে শর্ট প্রশ্ন বা আমাদের যে মাধ্যমিক পরীক্ষার 16 নম্বরের যে শর্ট প্রশ্ন থাকে সেই শর্ট প্রশ্নগুলোর সমাধান আমরা করব পেজ ধরে ধরে। এবং আজকে প্রথম দিন করছি বলে কিভাবে আমরা এগুলো করলে কম সময়ে কম ক্যালকুলেশন করে সঠিক উত্তর করে নাম্বারটা পেতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। এই ব্যাপারে ভিডিও আছে পেজে বা চ্যানেলে, তোমরা দেখলে পেয়ে যাবে, তাও আমি আজকে বলে দিচ্ছি। এখানে মনে করছি এইটি হচ্ছে খাতার একটি পেজ, মাধ্যমিক পরীক্ষার খাতার একটি পেজ, দুটো পেজ, এই যে মাঝে মাঝে আমি দাগ দিয়ে দিয়েছি, এটা আর এই সাইডে একটা পেজ, ওই সাইডে একটা পেজ। এই পেজটাতে আমি কি করব, চারদিকে প্রথমে মার্জিন দেব, দেওয়া আছে চারদিকে আমার মার্জিন। মার্জিন দেওয়ার পরে আমরা মাঝ বরাবর কিংবা একটু বাঁ দিক ঘেঁষে ডান দিকে জায়গাটা একটু বেশি রাখবো। ডান দিকটাতে আমরা সমস্ত রাফ ওয়ার্ক করব, আর উত্তরগুলো বাঁ দিকে জায়গাটাতে লিখব। যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশনটা ম্যান্ডেটরি নয়, কিন্তু যেহেতু অঙ্ক, তো ক্যালকুলেশন তো আমার কিছু করতেই হবে, না হলে তো আমি উত্তর বের করতে পারবো না। সেই জন্য ক্যালকুলেশন করার জন্য আমরা মাঝে মাঝে ভাগ করে নেব। এই পাশের অংশটাতে ক্যালকুলেশন করব, যে ক্যালকুলেশনটার পরীক্ষকের, যিনি খাতা দেখছেন, তার প্রয়োজনীয়তা নেই, তিনি শুধু উত্তরটা দেখেই নাম্বার দিবেন, কিন্তু আমাকে আমার সুবিধার জন্য ক্যালকুলেশনটা করতে হবে, বা প্রয়োজন মনে করলে তিনি দেখতেও পারেন, তারও দেখতে সুবিধা হবে। তাহলে মাঝ বরাবর বা ডান দিকে একটু জায়গা বেশি রেখে আমরা এইভাবে ভাগ করে নেব, খাতাটাকে দুটো ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, এই পাশটাতে আমরা রাফ বলে লিখে নেব। সমস্ত রাফ ওয়ার্কগুলো আমরা এই পাশে করব। এরপরে এদিকে মার্জিনের এই পাশে আমি দাগ নাম্বার দেব। ঠিক আছে, একের দাগের একের প্রশ্ন, একের দাগের একের প্রশ্নের আমি উত্তর করছি, এখানে দাগ নাম্বার এভাবে দেব। প্রথম প্রশ্ন আছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত? তাহলে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। 10 বছরে সুদে আসলে দ্বিগুণ মানে কি, আসলটা তো আর বাড়ছে না, সুদটা আসলের সমান হয়ে যাবে তবে দ্বিগুণ হবে। তাহলে এখানে আমার কি, প্রিন্সিপালটা আমি মনে করে নিচ্ছি এক্স বা 100, নিজের সুবিধা মতো ধরবে। টাইমটা কত, এক, কত বছর বলেছে, 10 বছর, টাইমটা হচ্ছে 10 বছর। আর সুদটা আই, মোট সুদটা কত, এক্স হবে, তবে তো দ্বিগুণ হবে, এক্স আর এক্স যোগ করে দ্বিগুণ হবে 10 বছর পরে। আমাকে সুদের হার আরটা বের করতে হবে। এখানে আমি ক্যালকুলেশন করব আর। আর সমান কি হয়, আর সমান হয় 100 আই বাই পি টি। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 100, আই এর মানটা হচ্ছে এক্স, পি এর মানটা হচ্ছে এক্স, আর টি এর মানটা হচ্ছে 10। এক্স এক্স কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো, 10।
তাহলে আমাদের শতকরা যে সুদের হার সেটা বেরিয়ে গেল 10%, এবং সেটা আমাদের উত্তরে আছে বিতে, বি অপশনের উত্তরে আছে। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় সুদের হার, নির্ণেয় সুদের হার সমান বি এর দাগ দিয়ে লিখব 10%। ব্যাস, আমাদের একটা উত্তর শেষ। আমরা এই বরাবর একটা দাগ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আশা করি বুঝতে পারছো কিভাবে বলতে চাইছি করাটা। রাফ ওয়ার্কটা আমরা এই পাশে করবো, উত্তরটা এখানে লিখে, এখানেও রাফ ওয়ার্ক করবো, এখানে উত্তরটা লিখে দেবো। এইভাবে করলে আমাদের সুবিধা হবে, এবং এখানে খুব বেশি লেখার প্রয়োজন নেই। যতটুকু নিজে বুঝতে পারবো, যতটুকু না লিখলেই নয়। মানে আমি হয়তো লিখছি না, তার জন্য ভুল হয়ে যাচ্ছে, সেটা করবো না। এমন ভাবে লিখবো যাতে আমি নিজে বুঝতে পারি, সেইটুকু লিখলেই হবে, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। এরপরে চলে যাব আমরা দুইয়ের প্রশ্নে। দুইয়ের প্রশ্নে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে এইখানে সি সমান কত হলে। তাহলে আমরা কি জানি না, কোন সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়, যদি তার বি স্কোয়ার মাইনাস 4ac টা 0 হয়। তাহলে এখানে সমীকরণটাই দেওয়া আছে, আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্মটাই দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণ, তার বীজদ্বয় সমান হবে। বীজদ্বয় সমান হওয়া শর্ত আমাদের কি, না বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, না বি স্কোয়ার সমান হচ্ছে 4ac। তাহলে এখান থেকে আমি পাবো সি সমান কত হবে, বি স্কোয়ার বাই 4a। এইটা হয়ে যাবে আমার উত্তর। এটা অনেকের ক্ষেত্রে মনে থাকতে পারে, তার কাছে ক্যালকুলেশন করার দরকার নেই, সে ডাইরেক্ট উত্তর লিখে দিলেই হয়ে যাবে। বা এখানে মনে মনে ক্যালকুলেশন করে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে সি সমান কত হবে, বি স্কোয়ার বাই 4a। মানে আমাদের ক্যালকুলেশন করতে হলো না, মুখে মুখে উত্তর হয়ে গেল। সেক্ষেত্রে ক্যালকুলেশন না করলেও চলবে। সব সময় মনে রাখবে, পরীক্ষাতে, বিশেষ করে অঙ্ক পরীক্ষাতে সময় বাঁচাতে গেলে কি করতে হবে, কম লিখতে হবে। যত কম লিখবে তত কিন্তু তুমি সময় বাঁচাতে পারবে। আমি শুধুমাত্র শর্ট প্রশ্নের জন্য বলছি, বড় প্রশ্নে কিন্তু লিখতে হবে, খুব বেশি স্টেপ জাম না করাই ভালো। ব্যাস, তাহলে এই উত্তর আমাদের কোথায় আছে, এই উত্তর আছে আমাদের অপশন ডি তে। ডি এর অপশনটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো যে সমীকরণ, প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় সমান হবে, প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় সমান হবে, বীজদ্বয় সমান হবে নয়, সমান হলে, সমান হলে কি হবে, আমাদের ডি এর অপশনটা সঠিক হচ্ছে, সি সমান হচ্ছে বি স্কোয়ার বাই 4a। এটা হয়ে যাবে আমাদের উত্তর। ব্যাস, এই উত্তর শেষ হয়ে গেল। আমরা এই বরাবর আরেকটা দাগ দিয়ে দেব, 2 নম্বর উত্তর শেষ। এরপরে চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি আছে আমাদের, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমির ব্যাস 16 সেন্টিমিটার হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, না পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, যেখানে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এলটা হচ্ছে তির্যক উচ্চতা। এখানে আমাদের তির্যক উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে। তাহলে ভূমির ব্যাস যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে আর কিছু নতুন করে বার করতে হচ্ছে না, আমরা সূত্রে সরাসরি বসিয়ে দিলেই আমাদের কিন্তু উত্তর চলে আসবে। ঠিক আছে, দেখা যাক 3 দাগের প্রশ্ন। ব্যাস, তাহলে আমাদের এখানে হবে পাই আর এল, আমরা ক্যালকুলেশন করব। পাইটা পাই থাকছে, আর এর মান 2r দেওয়া আছে 16, তাহলে আর এর মানটা হচ্ছে 8, আর এর এর মানটা 15 দেওয়া আছে তির্যক উচ্চতা, তাই তো। 4 15 60 হয়, তাহলে 8 15 120 হবে। এটা আমাদের হয়ে যাবে 120 পাই বর্গ সেন্টিমিটার। এটা উত্তর আসছে আমাদের কি, 120 পাই। পাই আকারে উত্তরগুলো দেওয়া আছে। তাহলে আমরা উত্তর লিখে দেব যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, উত্তর আমাদের সি, সি অপশনটা ঠিক। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল
সমান কোন উত্তরটা ঠিক হচ্ছে? সি এর উত্তরটা। সি লিখে 120 পাই, এককটা লিখে দিতে হবে বর্গ সেমি। বর্গ সেমি, ব্যাস এই উত্তরও আমাদের শেষ হয়ে গেল। তাহলে এই বরাবর আমরা আরেকটা দাগ দিয়ে দেব। ঠিক আছে, এরপরে 4 নম্বর যে প্রশ্ন আছে, 4 নম্বর প্রশ্ন আছে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান কত? আমাদেরকে থিটার মান বের করতে হবে এখানে। তাহলে 4-এর দাগ দিই। এখানে আমরা লিখব 2 cos 3 থিটা সমান 1, দেওয়া আছে 2 cos 3 থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা cos 3 থিটা সমান কত পাবো? হাফ। তাহলে cos 3 থিটা সমান cos কতর মান হাফ হয়? cos 60 ডিগ্রির মান। তাহলে 3 থিটা সমান আমাদের হাফ হয়ে যাচ্ছে, এই সরি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। 3 থিটা সমান 60 ডিগ্রি, তাহলে এখান থেকে থিটা সমান হয়ে যাবে 20 ডিগ্রি। হয়ে গেল, ব্যাস। তাহলে 4-এর দাগের উত্তর আমাদের রেডি। এটাও সি এর উত্তর হবে। তাহলে লিখবো থিটা এর মান, অতএব থিটা এর মান সমান হচ্ছে সি এর উত্তর 20 ডিগ্রি। ব্যাস, কমপ্লিট। এরপরে চলে যাব আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আমাদের কি আছে না, ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। যদি ও বি সমান 5 সেন্টিমিটার এবং ও এ সমান 13 সেন্টিমিটার হয়, তবে এ বির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে দেখা যাক ও কেন্দ্রীয় একটি বৃত্ত। এখানেও আমরা এভাবে দাগ দিয়ে দেব। ডান দিকে জায়গাটা আমরা সবসময় বেশি রাখবো বলছি, এখানে লিখবো রাফ বলে, ব্যাস। আমাদের এটা প্রশ্ন নাম্বার হচ্ছে 5 নম্বর প্রশ্ন। ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এটা মনে করছি ও কেন্দ্রীয় একটি বৃত্ত। এই বৃত্তের বাইরের বিন্দু এ থেকে বৃত্তের উপরে স্পর্শক আঁকা হয়েছে, বি বিন্দুতে স্পর্শকটা স্পর্শ করেছে। এটা এ বিন্দু মনে করছি, এখান থেকে এসে এখানে আমাদের বি বিন্দুতে স্পর্শ করেছে। এরপরে বলেছে ও বি সমান 5 সেন্টিমিটার। এই ও বিটা এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে? ও এ 13 সেন্টিমিটার। এই যে ও এ, এইটা 13 সেন্টিমিটার। তাহলে এ বির মান কত এটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? এখানে আমরা জানি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যখন পড়েছি, সেখানে আমরা শিখেছি যে ব্যাসার্ধ এবং স্পর্শক এরা পরস্পর লম্ব আকারে থাকে। তার মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, আর এটা ভূমি, এটা লম্ব। যদি এটাকে, হ্যাঁ আমাদের এটা ভূমি, যদি ভূমি ধরি তাহলে এটা লম্ব, এটা লম্ব ধরলে এটা ভূমি, উল্টোটা আর কি। তাহলে আমরা মনে করছি এটা এটা তো অতিভুজ, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ভূমি, একটাকে আমরা কি ধরবো? লম্ব ধরবো, কারণ এখানে তো সূক্ষ্মকোণের ব্যাপার নেই, কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে নয়, যে কোনোটাকে ধরা যাবে। সেই হিসাবে যদি আমরা ধরি, আমাদের এই এবি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে। এবি বাহুর দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে? রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, যদি ভূমি ধরি আর কি। 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, রুট ওভার অফ 169 মাইনাস 25, তোমার রুট ওভার অফ 144 সমান হচ্ছে 12 সেন্টিমিটার হবে এবির দৈর্ঘ্য। এই অপশন নিশ্চয়ই আছে আমাদের, দেওয়া আছে আমাদের অপশন এ তে। তাহলে এবির দৈর্ঘ্য এখানে লিখে দেব যে এ বি এর দৈর্ঘ্য সমান এ, এর অপশনে দেওয়া আছে 12 সেন্টিমিটার। ব্যাস, এটা হয়ে গেল আমাদের 5 নম্বর উত্তর। আমরা এখানে আবার দাগ দিয়ে দেবো। এবারে চলে যাব 6 নম্বর। 6 নম্বরে কি আছে? 30, 34, 35, 36, 37, 38, 39, এই তথ্যগুলি থেকে যদি 35 কে বাদ দেওয়া হয় তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? মধ্যমা বৃদ্ধি পাবে কত?
মধ্যমা নির্ণয় করার সময় আমাদেরকে কি করতে হয়, আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যগুলো থেকে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়। সাজানোর পরে যদি বিজোড় সংখ্যক তথ্য দেওয়া থাকে তাহলে মাঝেরটা হয় মধ্যমা, আর যদি জোড় সংখ্যক তাহলে মাঝের যে দুটো মাঝে পড়ছে তাদের গড়টা হয় মধ্যমা। এখানে আমরা যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে 30, 34, 35, 36, 37, 38, 39 এগুলো কিন্তু পরপর আকারে সাজানোই আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে লিখবো আমরা, বা এটা যেহেতু সাজানো আছে না লিখলেও চলবে, যেটা সাজানো থাকবে না সাজিয়ে লিখে নিতে হবে। কটা তথ্য আছে আমরা দেখে নিই। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি তথ্য আছে। তাহলে 7টির মধ্যে একটি মাঝের হবে, মানে যেটি 4 নম্বর সেটি মাঝের হবে। 4 নম্বরে কি আছে 36, তাহলে 36টা হবে আমাদের মধ্যমা। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের মধ্যমা হচ্ছে 36। এরপরে যদি বলছে কাকে বাদ দিয়ে দিই, 35কে, ব্যাস 35কে বাদ দিয়ে দিলাম। 35কে বাদ দিয়ে দিলে আমাদের কিন্তু তথ্য তখন হয়ে যাচ্ছে 6টি তথ্য হয়ে যাওয়া মানে আমাদের মধ্যমা কি হবে, 6টি হয়ে যাওয়া মানে প্রথম দুটি শেষ দুটি বাদ যাবে, মাঝের দুটির গড়। প্রথমে হচ্ছে 30 আর 34 বাদ দিয়ে দিলাম, 36 আর 37, 36 আর 37 এর গড়টা হবে আমাদের মধ্যমা। তাহলে পরের ক্ষেত্রে আমাদের মধ্যমাটা হবে 36 প্লাস 37/2, তার মানে হচ্ছে 36.5। এখানে মধ্যমা হয়েছে 36, এখানে হয়েছে 36.5। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 0.5, হাফ বৃদ্ধি পেয়েছে। সেখানে আমাদের উত্তর কোনটা আছে, ডি। ডি এর উত্তরটা হবে, তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে। আমরা এখানে লিখবো যে অতএব মধ্যমা বৃদ্ধি পাবে, যে ডি এর অপশনটা লিখবো 0.5। হয়ে গেল। আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর আমাদের লেখা শেষ। এরপরে শুরু করব আমরা শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ 2 এর দাগে আছে, তাহলে 2 এর দাগের 1। 2 এর দাগের 1-এ কি বলেছে, 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধিমূল হবে 2p প্লাস ড্যাশ। সবৃদ্ধিমূল মানে কি, সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে এখানে আসলটা 2p দেওয়া আছে, দিয়ে প্লাস করা আছে, তার মানে সুদের পরিমাণটা ওখানে আমাকে লিখতে হবে শূন্যস্থানে। সুদের পরিমাণটা লিখলেই আমার উত্তর চলে আসবে। সুদের পরিমাণটা কি করে পাবো, আমার সুদের সূত্র কি না, PTR/100, PTR/100, এটা ক্যালকুলেশন করতে হবে। পি এর মানটা এখানে কত আছে, 2p আছে। টি এর মানটা কত আছে, t/2 বছর আছে। আর এর মানটা কত আছে, 2r/3 আছে। এইটা বাই 100, এটা আমার ক্যালকুলেশন। ঠিক আছে, এখানে আমার এই হাফ, এই 2 আর হাফে এটা মানে নিচের 2 উপরের দিকে কেটে গেছে। উপরে তাহলে আমাদের আছে কি, আচ্ছা এখান থেকে আর একটু কাটাকাটি করা যাবে, এই 2 এর সঙ্গে এটা কাটাকাটি করা যাবে, উল্টে দিয়ে 1/100 হয়ে যাবে যদি আমরা গুণ করে লিখি। মুখে মুখে করে দিচ্ছি যেহেতু শর্ট প্রশ্ন, এটা 50 দুগুণে 100 হয়ে যাচ্ছে। উপরটা আমাদের থাকছে কত, PTR, বাই নিচে থাকছে 50 আর 3-এ 150। এইটা আমাদের সুদের পরিমাণ। তাহলে শূন্য স্থানে এই পরিমাণটা আমাদের বসাতে হবে, PTR/150। ব্যাস, আমরা তাহলে লিখে দেবো যে অতএব সবৃদ্ধিমূল হবে, অতএব সবৃদ্ধিমূল হবে কত, 2p আছে আসল, আর সুদের পরিমাণটা হবে PTR/150। এটা শূন্যস্থানে আছে, এখানে দাগ দিয়ে দেবো। ব্যাস, এগুলো কিন্তু সবসময় পূর্ণ বাক্যে লিখতে হবে। পূর্ণ বাক্যে অনেক বড় যদি প্রশ্ন হয়ে যায় তখন এটুকু অন্তত লিখতেই হবে, শুধু উত্তরটা লিখে দিলে হবে না কিন্তু। ব্যাস, আমাদের শূন্যস্থানের 1-এর প্রশ্ন শেষ হয়ে গেল। এবারে শূন্যস্থানের 2, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হলে সমীকরণটি হবে। যদি একটি সমীকরণের একটি বীজ এক হয় তাহলে সমীকরণটা কি হয়, x - 1 = 0। তাহলে দুটো বীজেই কিন্তু বলেছে এখানে 1, তাহলে x - 1 × x - 1 = 0, বা আমরা বলতে পারি x - 1 এর হোল স্কয়ার সমান 0। তাহলে এখানে আমাদের সমীকরণটা হবে x - 1 তার হোল স্কয়ার সমান 0। তাহলে এটা আমাকে ভেঙে লিখলে কি হবে, x² - 2x + 1 সমান 0। যদি আমরা এটাকে কি সূত্রের সাহায্যে b হোল স্কয়ারের সূত্রের সাহায্যে ভেঙে নিই, তাহলে এইটা আসে। তাহলে আমরা শূন্যস্থানে বসিয়ে দেবো আমাদের যে সমীকরণটি হবে, 2 এর দাগে আমাদের হবে সমীকরণটি হবে।
সমীকরণটি হবে কি না, শূন্যস্থানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এটা হবে আমাদের সমীকরণ। ব্যাস, আমাদের 2 এর দাগও শেষ, দাগ দিয়ে দেবো। 3 এর দাগেরটা যদি এখানে করা যায় ভালো, না হলে 3 এর দাগেরটা আমরা নেক্সট এটাকে ক্লিয়ার করে নিয়ে তারপরে করব। কি আছে দেখি 3 এর দাগে। 3 এর দাগে বলেছে এক্স কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান p/2 হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান ড্যাশ। ব্যাস, এটা হয়ে যাবে এখানে সহজেই। আমাদের এখানে দেওয়া মানে মান বের করতে হবে কার, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এটা সমান আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলে কত পাবো, এটা পাবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো। কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এইটার মান কত 1, আর এটার মানটা দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে p/2, এর মানটা দেওয়া আছে p/2। তাহলে আমাদের শূন্য স্থানে কত বসবে, মানে মানটা কত আসলো p/2 আসলো, ওটাই শূন্য স্থানে বসবে। ব্যাস, তাহলে আমরা লিখে দেবো যে অতএব 3 এর দাগে এখানে লিখবো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান হয়ে যাচ্ছে p/2। শূন্যস্থানে আমাদের বসবে p/2। ব্যাস, আমরা শূন্যস্থান পূরণের শূন্যস্থান পূরণে আমাদের 3 দাগ হয়ে গেল। এরপর আমরা 4 দাগেরটা করব। রাফ করার জন্য ভাগ করে নেব, বলেছি যে রাফের জন্য জায়গাটা বেশি রাখবো শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে। ব্যাস, রাফের জন্য সবসময় জায়গাটা বেশি রাখবো। এর সঙ্গে একটা কথা বলি, এই ধরনের রাফ কি আমরা বড় প্রশ্নের জন্য করতে পারবো? হ্যাঁ, বড় প্রশ্নের জন্য আমরা অন্য জায়গায় রাফ না করে খাতার মধ্যেই রাফ করব, তখন জায়গাটা সরু নেব, খুব ছোট্ট একটা জায়গা নেবো রাফ হিসাবে, বাকি জায়গাটা লেখার জন্য ব্যবহার করব। ছোট ছোট ক্যালকুলেশন যেগুলো প্রয়োজন হবে ওই জায়গার মধ্যেই করে নিতে পারবো। ফলে খাতার পেজ উল্টে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এখানে করে নেওয়াই সবচেয়ে ভালো। 4 নম্বর প্রশ্নে আছে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা। তার মানে একটা বৃত্ত, তার অন্তস্থ বিন্দু ও কেন্দ্রীয় বৃত্ত, তার ভিতরে এখানে মনে করছি পি একটা বিন্দু আছে, এই পি বিন্দু থেকে বলছে কতগুলো স্পর্শক আঁকা যাবে, স্পর্শকের সংখ্যা। অন্তস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যায় না, স্পর্শকটা কি করে বৃত্তটাকে স্পর্শ করে বাইরের দিক। তাহলে এক্ষেত্রে কোনো স্পর্শকই আমাদের অঙ্কন করা যাবে না, আমাদের স্পর্শকের সংখ্যাটা হবে 0। তাহলে শূন্যস্থানটা আমাদের 0 বসবে। 4-এর উত্তরটা হবে অঙ্কিত স্পর্শকের সংখ্যা। অঙ্কিত, এটা হচ্ছে আমাদের 2-এর দাগের 4-এর প্রশ্ন। অঙ্কিত স্পর্শকের সংখ্যা সমান হবে আমাদের 0। এটা হবে আমাদের 4 নম্বর শূন্যস্থানে 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে চলে যাচ্ছি 5-এ কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আয়তনের অনুপাত, তাহলে গোলক দুটির ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি, একটা হচ্ছে r1 একটা r2। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব, এটা দেওয়া আছে 1/27। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, থাকছে আমাদের কি, এখান থেকে পাচ্ছি r1/r2 এর হোল কিউবটা পাওয়া যাচ্ছে 1/27। এখান থেকে আমরা পাচ্ছি r1/r2 সমান 1/3, ঘনমূল করলাম উভয় পক্ষে। এরপর আমাকে বের করতে বলেছে পার্শ্বতলের, গোলকগুলির পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। পার্শ্বতল একটাই তো বক্রতল, ওটাই তল আর কি, গোলকের ক্ষেত্রে যেটাই পার্শ্বতল সেটাই বক্রতল, একটাই তল থাকে, একটা বক্রতল নিয়েই কিন্তু গোলক তৈরি হয়। তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে, সূত্র আমরা জানি 4 πr1 স্কয়ার বাই 4 πr2 স্কয়ার। এখানেও 4 π কেটে যাচ্ছে, তাহলে r1/r2
তার হোল স্কোয়ার, এর মান আমাদের জানা আছে 1/3, 1/3 হোল স্কোয়ার মানে 1/9। তাহলে অনুপাতটা হয়ে যাবে আমাদের কত? 1:9। 1/9টাকে অনুপাত আকারে লিখলে 1:9। শূন্যস্থানে আমাদের বসবে 1:9। তাহলে অতএব গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 1:9। এটা হবে আমাদের। ব্যাস, আমাদের 5 নম্বর প্রশ্ন শেষ। শূন্যস্থান পূরণের শেষ প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন বলেছে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা কেন্দ্রীয় প্রবণতার মাপক হয়, আমরা জানি। এটা তো ক্যালকুলেশনের কিছু প্রয়োজন নেই। তাহলে এখানে লিখে দেব গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান হলো, শূন্যস্থানে বসবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণ শেষ। এরপর আমরা শুরু করছি 3-এর দাগ, সত্য মিথ্যা। 3-এর দাগের 1। সত্য মিথ্যার প্রথম প্রশ্ন আছে, একটি যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা এবং লভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হলে বি এর মূলধন এর পরিমাণ 800 টাকা হয়। আচ্ছা, এর মূলধন 1200 টাকা এবং লভ্যাংশ 180 টাকা। এ 1200 টাকা দিয়েছে আর 180 টাকা লাভ পেয়েছে। যদি মোট লাভটা 300 টাকা হয় এবং বি এর মূলধন 800 টাকা হয়, তাহলে মানে এটা সত্য কি মিথ্যা আমাদেরকে বলতে হবে। আমরা কি জানি, যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত এরা পরস্পর সমান হয়। এক্ষেত্রে আমরা এর এবং বি এর লভ্যাংশের অনুপাতটা প্রথমে দেখি। প্রথমে a/b এর লভ্যাংশ, এত কিছু লেখার দরকার নেই, a/b লিখে তোমরা লিখে দিলেই হবে। তোমাদের ক্ষেত্রে যত বেশি লিখবে সময় যাবে। এ আর বি এর লভ্যাংশের অনুপাতটা কত হয়ে যাচ্ছে? একজনের হচ্ছে 1200 আর একজনের হচ্ছে 800। তাহলে 0 0 কেটে যাচ্ছে, 4 2 8, 4 3 12, 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 2 8 মানে 3/2 হচ্ছে অনুপাতটা। আচ্ছা, এবার এ আর বি এর লভ্যাংশের অনুপাত, সরি এটা মূলধনের অনুপাত, এটা ভুল লিখেছি, এটা মূলধন, মূলধনটা এটা ছিল। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে? এখানে বলেছে মোট লাভ হয়েছে 300 টাকা আর এর লভ্যাংশ হচ্ছে 180 টাকা। তার মানে বি এর লভ্যাংশটা দেওয়া নেই, বের করতে হবে আমাদের। এর লভ্যাংশ হচ্ছে 180 টাকা আর বি এর লভ্যাংশ কত? 300 থেকে 180 যদি এই পায়, বি কত পাবে? 120 পাবে। ব্যাস, এরও 0 0 কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে, সরি 6 দিয়ে কাটবো আমরা, 3 6 18 হবে সরাসরি, আর 6 2 12 হবে। এই অনুপাতটাও কিন্তু সেম হচ্ছে, অর্থাৎ এ এবং বি এর মূলধনের অনুপাতও যা, এ এবং বি এর লভ্যাংশের অনুপাতও তাই। তাহলে আমরা বলতে পারি যে এখানে কি হয়েছে, ঘটনাটা সত্য। লিখতে হবে প্রদত্ত বিবৃতিটি সত্য, প্রদত্ত বিবৃতিটি সত্য। ব্যাস, আমাদের 1-এর দাগের উত্তর কমপ্লিট। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা 2-এর দাগে। 2-এর দাগে বলেছে যদি এ ভ্যারিজেজ বি এবং বি ভ্যারিজেজ সি হয়, তবে এ প্লাস বি ভ্যারিজেজ সি হবে। অর্থাৎ এ এর সঙ্গে বিটা যদি সরল সমানুপাতে, সরি সরল ভেদে থাকে, বি এর সঙ্গে সিটা সরল ভেদে থাকে, তাহলে এ প্লাস বিটা সি এর সঙ্গে সরল ভেদে থাকবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এখানে এ ভ্যারিজেজ বি, এখান থেকে আমি পাচ্ছি এ সমান
K1B, আরেকটা দেওয়া আছে B ভেরিজেড C, এখান থেকে আমি পাচ্ছি B সমান K2C, এই দুটো জিনিস পাচ্ছি। এরপরে দেওয়া আছে আমাদের কি না A প্লাস B এর ভ্যালু, A, তার আগে একটা জিনিস, যেহেতু B এর আমি এখানে সম্পর্ক পেয়েছি, B এর মানটা এখানে বসিয়ে দেবো, B এর মানটা এখানে বসিয়ে দিলে এটা হয়ে যাবে K1 K2C, K1 K2C। তাহলে অতএব এখানে আমাদের যেটা আসবে A প্লাস বি, A প্লাস বি মানে এর মানটা কত K1 K2C প্লাস এটা আমাদের বি এর মানটা হচ্ছে K2C। তাহলে যদি আমরা সিটা কমন নিয়ে নিই, কি হচ্ছে K1 K2 প্লাস K2, এইটা ইন্টু সি। আমরা দেখতে পাচ্ছি কি A প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টু সি, তার মানে কি হবে এখান থেকে আমরা বলতে পারি A প্লাস বি এটা কিন্তু সি এর সঙ্গে সরল ভেদে থাকবে, তার মানে এটাও সত্য হয়ে গেল। তাহলে আমাদের এই বিবৃতিটিও সত্য, এখানে লিখবো প্রদত্ত বিবৃতিটি সত্য 2 এর দাগ দিয়ে। ব্যাস, তাহলে আমাদের সত্য মিথ্যা দুটি প্রশ্ন হলো। এরপরে চলে যাচ্ছি আমরা সত্য মিথ্যা 3 নম্বর প্রশ্নে। এখানে লিখবো রাব বলে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। আচ্ছা, এখানে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, এটা বৃত্তই আঁকি প্রথম, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে অকেন্দ্রিক বৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ, তার মানে কি অর্ধবৃত্তের চেয়ে বড় বৃত্তাংশ যেটা, অর্ধবৃত্ত হলে এখানে পর্যন্ত বা ছোট হলে তার ভিতর দিকে নেবো, এইখানে মনে করছি এই এ থেকে এখানে এ বিন্দু একটা, এখানে হচ্ছে বি বিন্দু, এই যে বৃত্তাংশটা এটা যদি আমি নাম পি দিই, এই যে জায়গাটা এ পি বি চাপটা যে বৃত্তাংশটা তৈরি করবে, ঠিক আছে, আমরা এই বরাবর যদি যোগ করে দিই আর কি, তাহলে এটা বলছে কেমন কোণ উৎপন্ন করবে না, আমরা জানি অর্ধবৃত্ত কি করে সমকোণ তৈরি করে, আর এই দিকে যদি নিতাম অর্ধবৃত্ত অপেক্ষা ছোট যদি কোণ মানে বৃত্তাংশ নিতাম, তাহলে সেক্ষেত্রে স্থূলকোণ তৈরি হতো, তাহলে সূক্ষ্মকোণ তৈরি হবে। এই যে এখানে আমরা কোণ যদি একটা তৈরি করি যে কোনো কোণ, তাহলে কিন্তু এই যে কোণটা পাবো এটা কিন্তু কি কোণ হবে, সূক্ষ্মকোণ হবে। আর যদি অর্ধবৃত্তের চেয়ে বড় মানে ছোট নিতাম ওই পাশে, এই পাশে নিতাম বৃত্তাংশটা, তাহলে সেক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হতো সেই কোণটা কিন্তু হতো আমাদের স্থূল কোণ, আর এটা সূক্ষ্ম কোণ। এখানে প্রশ্নে কিন্তু উল্টোটা বলা আছে, বলেছে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হবে, স্থূল কোণ নয় সূক্ষ্ম কোণ হবে, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে লিখবো আমরা প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। ব্যাস, আমাদের 3 নম্বর প্রশ্ন হয়ে গেল সত্য মিথ্যা। 4 নম্বর সত্য মিথ্যা বা 3 এর দাগে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা এবং 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়। এখানে এই ত্রিভুজটি 3টি বাহু দেওয়া আছে, আমি যদি যে কোনো দুটোকে যোগ করে বর্গ করলে তৃতীয়টার বর্গ পাই, তাহলে বলবো সমকোণী ত্রিভুজ। এখানে আমরা এই একটা জিনিস জানি তো অলরেডি, কি জানি না সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি হয় 1 হয়। তাহলে এইখানে এইটাকে একটা বাহু বলা আছে, এই একটা বাহু বলা আছে, এইটা একটা বাহু বলা আছে, আমি স্কয়ার লিখতেই পারি, 1টাকে 1 স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের কি হয়ে গেল, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়ে গেল। এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু বলে দেওয়া আছে প্রশ্নে, তাহলে এটা সমকোণী হবে, ত্রিভুজ হবে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান যেহেতু অতিভুজ স্কয়ার হয়ে গেছে, বা দুটো বাহুর বর্গের যোগফল যেহেতু তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে প্রদত্ত তথ্যটি সত্য। ব্যাস, ব্যাস, আমাদের তাহলে সত্য মিথ্যা 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন সত্য মিথ্যায় কি বলেছে, কোন গোলকের
ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। এটা গোলকের ব্যাসার্ধ, গোলকের আয়তনের সূত্রটাকে লিখি। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ব্যাস। এখন এর ব্যাসার্ধটাকে কি করা হয়েছে না দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে ব্যাসার্ধটা দ্বিগুণ মানে এই আরটা কি হয়ে গেছে? 2r হয়ে গেছে। তখন তাহলে কি হবে না 4/3 পাই 2r তার কিউব হবে। তার মানে 4/3 পাই ইন্টু 8r কিউব হবে। সাজিয়ে লিখলে 8 গুণিত 4/3 পাই আর কিউব। এইটা সেম, এখানে 8 একটা গুণ আছে, তার মানে কি হয়েছে? 8 গুণ হয়ে গেছে। 4 দ্বিগুণ না 8 গুণ। তার মানে আমরা যদি কোনো গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিই তাহলে সেই গোলকের আয়তন 8 গুণ বেড়ে যাবে। এখানে বলা আছে দ্বিগুণ হবে, তাহলে এটাও মিথ্যা। তাহলে প্রদত্ত তথ্যটি মিথ্যা। বাস, আমাদের 5 নম্বর প্রশ্ন শেষ। এবারে চলে যাব আমরা 6 নম্বর প্রশ্নে। সত্য মিথ্যার শেষ প্রশ্ন বা 1 নম্বরের যে প্রশ্ন পড়ে এই পেজটার 1 নম্বরের যে প্রশ্ন তার শেষ প্রশ্ন। কি বলেছে না একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। এটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে, সেখানে বলছে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ, আমরা জানি তো সংখ্যাগুরু মান একাধিক হয়। একটা থাকলে কি হয়? এক সংখ্যাগুরু মান বিশিষ্ট পদ বলা হয় বা ওটাকে বলা হয় ইউনিমোডাল। যদি দুটো থাকে বাইমোডাল, তিনটে থাকলে ট্রাইমোডাল, এভাবে নাম দেওয়া হয়। তাহলে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। তাহলে এখানে প্রদত্ত বিবৃতিটি সত্য। অতএব প্রদত্ত বিবৃতিটি বা তথ্যটি, যে আমি কোনো জায়গায় বিবৃতি লিখেছি, কোনো জায়গায় তথ্য লিখেছি, বিবৃতি লিখলেই ভালো হয়। প্রদত্ত বিবৃতিটি সত্য, তথ্য লেখা হয়েছে, অসুবিধা নেই, লেখা যেতে পারে। প্রদত্ত বিবৃতিটি সত্য। ব্যাস। আমাদের 18 নম্বর যে টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারে যে 18 নম্বর পেজ, সেই পেজের যে আমাদের 1 নম্বরের যে প্রশ্নগুলো ছিল, ছটি ছটি করে 318টি প্রশ্ন, এমসিকিউ 6টি, শূন্যস্থান পূরণ 6টি এবং সত্য মিথ্যা 6টি, সেই 18টি প্রশ্ন আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করলাম। কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, আমি হয়তো যত ডিটেলসে আলোচনা করিনি, কারণ আমি ধরেই নিয়েছি যারা মাধ্যমিক দেবে, টেস্ট পেপার করছো, তাদের এগুলো জানা, সেই জন্য সেভাবে করেছি। যদি কারো কোনো বক্তব্য থাকে, বোঝার ক্ষেত্রে প্রবলেম থাকে, ডিটেলসে অঙ্ক করে দিতে হয়, তাহলে অবশ্যই তোমরা সেগুলো কমেন্টে জানাবে এবং পেজটার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবে। শর্ট প্রশ্নের যে শুরু হলো সিরিজ আজ থেকে কন্টিনিউ, কিন্তু এরপরে শর্ট প্রশ্নের বিভিন্ন পেজ ধরে ধরে এই ভিডিও তোমরা পেতে থাকবে। ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।